আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র ও ভারতের ঐকমত্য। জম্মু কাশ্মীরে বৈষম্য দূর করতেই বিলোপ করা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা, বললেন মোদি। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সমুদ্র সীমা নিয়ন্ত্রণে নেয়ার পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের নির্বাচনের ফল ঘোষণায় জটিলতা। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে ছোট দলগুলোর সাথে দর কষাকষি। এসব খবর বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। একযোগে সন্ত্রাসবাদ দমনের প্রত্যয় জানালেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। হুঁশিয়ারি দিলেন সন্ত্রাসী এবং তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এখনই। ভারতীয় প্রধানমন্ত্রীর দাবি, জম্মু কাশ্মীরের সাথে পুরো দেশের বৈষম্য দূর করার লক্ষ্যেই বিলোপ করা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। আর মার্কিন প্রেসিডেন্ট বলেন, বৈচিত্র্যেই আমেরিকার মূল চালিকা শক্তি। পরোক্ষভাবে তিনি ৪০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীর সমর্থন চান আসন্ন নির্বাচনে। লোকে লোকারণ্য হিউস্টনের হাউডি মোদি সমাবেশের শুরু থেকেই ছিল নজর কাড়া আয়োজন। ৯০ মিনিটের মনোমুগ্ধকর পরিবেশনায় ভারতের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির প্রায় সবটাই তুলে ধরেন প্রবাসীরা। এরপরই আসে মাহেন্দ্রক্ষণ। হাতে হাত ধরে মঞ্চে ওঠেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টের হয়ে নির্বাচনে জনসংযোগও চালান ভারতীয় প্রধানমন্ত্রী। উচ্চারণ করেন তারই স্লোগানের সবচেয়ে জনপ্রিয় অংশ, अब की बार ट्रम्प सरकार। সন্ত্রাসবাদ ও তাতে ইন্ধনদাতাদের মূল উৎপাটনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী মোদি। বড় বড় হামলার জন্য ইঙ্গিত করেন প্রতিবেশী পাকিস্তানের দিকে। अमेरिका में 9/11 हो, যুক্তরাষ্ট্রের 9/11 হোক আর মুম্বাইয়ে 26/11, ষড়যন্ত্র কোথা থেকে হয় সেটা স্পষ্ট। এখনই সন্ত্রাসবাদ এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময়। আর সন্ত্রাসবাদ বিরোধী কর্মযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। को बढ़ावा देने वालों के खिलाफ ৫০,০০০-এরও বেশি মানুষের সমাবেশে মোদি খোলাসা করেন জম্মু কাশ্মীর ইস্যুও। বলেন, সন্ত্রাসবাদ নির্মূল ও বৈষম্য দূরীকরণে বাতিল করা হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। आर्टिकल 370 ৩৭০ ধারা জম্মু কাশ্মীর এবং লাদাখের মানুষদের উন্নয়ন এবং সম অধিকারের প্রশ্ন ছিল বড় বাধা। এই অস্থির অবস্থাকে কাজে লাগাচ্ছিল সন্ত্রাসী সংগঠন এবং চরমপন্থীরা। এখন গোটা ভারতের মানুষ এবং উপত্যকার বাসিন্দাদের মধ্যে থাকবে না কোনো বৈষম্য, পাবে সমান সুযোগ। बढ़ाने वाली ताकतें ভারতীয়দের অনুষ্ঠানে মোদির সাথে মঞ্চে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্টও। ঘোর অভিবাসন বিরোধী ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নেন, বৈচিত্র্যই আমেরিকার মূল চালিকা শক্তি। 4 million amazing Indian Americans. আমি ৪০ লাখ ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, মার্কিন মূল্যবোধকে বহাল রেখেছেন, উন্নত করেছেন আমাদের কমিউনিটিকে। বরাবরই ভারতের সবচেয়ে ভালো বন্ধু আমি, ভবিষ্যতেও থাকব। যে কোনো মূল্যে দুদেশের নাগরিকদের উগ্র ইসলামিক সন্ত্রাসবাদ থেকে রক্ষা করা হবে। ২০১৪ সালে প্রথম দফা ভারতের ক্ষমতায় এলে নিউ ইয়র্কে সমাবেশ করেন নরেন্দ্র মোদি। সে সময় ১৯,০০০-এর মতো ভারতীয় তাতে যোগ দেন, কিন্তু এবারের জনসমাগম ছাড়িয়ে গেছে সব রেকর্ড। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে ট্রাম্প মোদির বহুল আলোচিত সমাবেশ নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। হাউডি মোদি নামের এই সমাবেশে শুধু দুই নেতার ভাষণই নয়, বরং কার আচরণ কেমন ছিল, কে কি করলেন বাদ যাচ্ছে না এমন খুঁটিনাটি বিষয়ও। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতগুলোতে মুখ্য ভূমিকা রাখছেন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা, যার প্রভাব দেখা গেছে পুরো সমাবেশেই, যাতে স্বভাবসুলভ আধিপত্য ছিল মোদির। বিপরীতে মোদি এবং ভারতীয় সংস্কৃতিকে সম্মান দেখিয়ে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়েই হিউস্টনের সমাবেশস্থলে ভাষণ দিতে ওঠেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখোমুখি সাক্ষাতে ট্রাম্পের সাথে কখনো করমর্দন, আবার কখনো পিঠ চাপড়ে দেওয়ার জন্য আগেই হাত বাড়িয়ে দেন মোদি। শুরুতে কিছুটা যেন অস্বস্তি জড়তা থাকলেও দ্রুতই তা সামলে নেন মার্কিন প্রেসিডেন্ট। মোদির করা উচ্ছ্বসিত প্রশংসাকে যেন উপভোগও করছিলেন ট্রাম্প। I present to you my friend, a great American president, Mr. Donald Trump.
যুক্তরাষ্ট্রের মাটিতে সমাবেশ হলেও তাতে ভারতীয় সংস্কৃতির প্রভাব ছিল স্পষ্ট। খোদ যুক্তরাষ্ট্রে ভিন্ন সংস্কৃতির এমন আয়োজনের ঘটনা বিরল, যাতে দুদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি, বাণিজ্য, শিক্ষা এবং গবেষণার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মুখ্য ভূমিকায় ভারতীয় বংশোদ্ভূতরা, যার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে মোদির আচরণে। ফলে নিজস্ব কায়দায় সমাবেশের পরিবেশ নিজের পক্ষে রাখেন মোদি। সব দেশের নেতারা যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য মাত্র কয়েক মিনিট সুযোগ পাবেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কয়েক ঘন্টা সময় কাটিয়েছেন একই মঞ্চে। এটাই আসলে ভারতের বড় জয়, কারণ ট্রাম্প বুঝতে পেরেছেন ভারতীয় কমিউনিটি কতটা গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের জন্য। সমাবেশে দুনেতার প্রতি পদক্ষেপে ছিল গণমাধ্যমের কড়া নজর। নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন ট্রাম্প। গণমাধ্যম বলছে, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে দায়ী করা কিংবা কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলে ট্রাম্পের সমর্থনই পেলেন মোদি। উদ্ভাবনী শক্তি, সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের সুযোগ, এই তিনটি কারণেই ভারতমুখী হচ্ছেন মার্কিন ব্যবসায়ীরা। আর এটার প্রধানতম কারণ নরেন্দ্র মোদী। যেভাবে তিনি ভারতকে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্যের একটা ভিশন তৈরি করেছেন, সেটা তাকে অনেক বেশি মার্কিন ঘনিষ্ঠ করেছে। মনে রাখতে হবে, বিশ্ব বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই। Prime Minister Modi, my friend. যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ লাখ ভারতীয়র বসবাস। এই বিপুল পরিমাণ জনশক্তিকে কাজে লাগিয়ে কূটনৈতিক জয় পেলেন মোদি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আর তা স্পষ্ট হলো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপে। God bless India. মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের তেল শোধনাগারে হামলার জেরে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পাল্টা ঘোষণা দিয়ে ইরান বলছে, পশ্চিমারা নয়, প্রতিবেশীদের নিয়ে উপসাগর নিয়ন্ত্রণ করবে তেহরান। এমন উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, হাসান রুহানি চাইলে নিউ ইয়র্কে হতে পারে শান্তি আলোচনা। আরামকোর তেল শোধনাগারে হামলার ঘটনায় মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতেই এমন সিদ্ধান্ত বলে জানায় মার্কিন প্রতিরক্ষা সচিব। সৌদি আরব ও আরব আমিরাত সহ পারস্য অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে আমাদের সেনা মোতায়েন থাকবে। আন্তর্জাতিক নিয়ম মেনে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ভবিষ্যতে আরামকোর মতো যে কোনো ধরনের হামলা মোকাবেলায় এটা প্রাথমিক পদক্ষেপ মাত্র। মার্কিন এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইরান। তারা বলছে, পশ্চিমা কোনো দেশ নয়, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় নেতৃত্ব দেবে তেহরান। এবছর জাতিসংঘে আমাদের চাওয়া থাকবে হরমুজ প্রণালীতে শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা। প্রতিবেশী দেশগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। এই অঞ্চলে অন্য কারো কর্তৃত্ব মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের সাথে দ্বন্দ্ব নিরসনে আবারও আলোচনার আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হাসান রুহানি চাইলে জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকেই বৈঠকের সুযোগ রয়েছে। ইরান চাইলে তাদের সাথে আলোচনায় বসতে সব সময় প্রস্তুত আছি। এখনই হাসান রুহানির সাথে সাক্ষাতের কোনো পরিকল্পনা আমার নেই, তবে তিনি চাইলে হতে পারে। আমাদের চাওয়া সুন্দর সম্পর্ক বজায় থাকুক। সম্প্রতি হরমুজ এবং জিব্রাল্টার প্রণালীতে ইরান ও ব্রিটেনের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ আটক, সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা সহ নানা কারণে মধ্যপ্রাচ্যে বেড়েছে অস্থিরতা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে ব্রিটিশ তেলবাহী নৌযান স্টেনা এম্পেরো। রোববার এই তথ্য জানিয়েছে জাহাজটির সুইডিশ নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সিইও জানান, কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পেতে পারে স্টেনা এম্পেরো। এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে গেছে বলে খবর পেয়েছেন তারা। গত ১৯ জুলাই হরমুজ প্রণালীতে সমুদ্র সীমা লঙ্ঘনের দায়ে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারটি আটক করে ইরান। এর আগে ২ সপ্তাহ আগেই জিব্রাল্টারে ইরানি ট্যাঙ্কার আটক করে যুক্তরাজ্য। গত আগস্টে ছেড়ে দেওয়া হয় সেটি। বন্ধ হয়ে গেল ১৭৮ বছরের পুরনো ব্রিটিশ ট্যুর অপারেটর থমাস কুকের সেবা কার্যক্রম। রোববার এই ঘোষণা দেয় ব্রিটিশ সিভিল অ্যাভিয়েশন। এতে চাকরির ঝুঁকিতে প্রতিষ্ঠানটির ২২,০০০-এর বেশি কর্মী। ব্রিটিশ সিভিল অ্যাভিয়েশন বলছে, বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া থমাস কুকের গ্রাহকদের বিনামূল্যে ফিরিয়ে আনবে সরকারি বিমান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পিটার ফাঙ্কহাউজার জানান, এ বছরে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বিভিন্ন রিসোর্ট, হোটেল এবং বিমান সেবা নিত প্রায় ২ কোটি মানুষ। সেবা কার্যক্রম চলত ১৬টি দেশে। এমনকি উদ্ধার কাজেও ব্যবহার হতো এই সংস্থার বিমান। বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক অনলাইন বাজার, ভূ রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত পুরনো প্রতিষ্ঠানগুলো।
জটিল হয়ে উঠেছে ইসরায়েলের সরকার গঠনের হিসাব নিকাশ। প্রাথমিক ফলাফলে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দলগুলোর সঙ্গে চলছে দর কষাকষি। 120 আসনের নেসেটে এ পর্যন্ত 33টি আসন নিশ্চিত করেছে নীল সাদা দল, অন্যদিকে ক্ষমতাসীন লিকুদ পার্টির দখলে গেছে 31টি আসন। চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী বুধবার। জনমত কিংবা বুথ ফেরত জরিপ সবখানে ইঙ্গিত ছিল লিকুদ পার্টির ধসের। তবে শেষমেশ ভোটের মাঠে বেনি গাটসের নীল সাদা জোটের প্রায় পাশাপাশি অবস্থানেই আছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল। তাই চূড়ান্ত ফল প্রকাশের আগেই শুরু হয়ে গেছে জোট গঠনের তোড়জোড়। এরই মধ্যে স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে বেশ কয়েকটি দল। মধ্য বামপন্থী বেনি গাটসদের সমর্থনের কথা জানিয়েছে আরব সমর্থিত জিওনিস্টরা। তবে কট্টর ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির অবস্থান নীল সাদার বিরুদ্ধে। ইসরায়েলের জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার চায় না, আর সে কারণে বেনি গাটসকে সরকার গঠনে সমর্থন দেব আমরা। একটি দল আছে যারা আমাদের নেসেটের প্রবেশ থেকে বাধা দিতে চায়, এ কারণেই তাদের জোটে থাকতে চায় না। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হলে আবারও হবে জাতীয় নির্বাচন। আবার একটি নির্বাচন এড়াতে বড় দুই দলকে অন্যান্য দলগুলোকে নিয়ে জোট গঠন করতে হবে এবং সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন নিশ্চিত করতে হবে। বড় দু দলের সামনেই তাই সরকার গঠনের চ্যালেঞ্জ। তবে আশাবাদী দুপক্ষই। বিপুল সংখ্যক জনগণের ভোট পেয়েছি, আমরাই আবার সরকার গঠন করব। ইহুদির স্বার্থে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ। নির্বাচনী ওয়াদা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। 2009 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী পদে বহাল আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দুর্নীতি কেলেঙ্কারির 3 মামলায় জনপ্রিয়তায় ধস নেমেছে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আবার নির্বাচিত হলে করের পরিমাণ হ্রাস করা হবে। রোববার অন্টারিও প্রদেশে নির্বাচনী প্রচারণার সময় এই প্রতিশ্রুতি দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া অন্টারিওর ব্রাম্পটনের সমাবেশে বক্তৃতায় ফোনের দাম এবং বিল কমানোর প্রতিশ্রুতিও দেন তিনি। এবার নির্বাচনী প্রচারণায় কানাডার নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ট্রুডোর দল। এছাড়া অস্ত্র আইন সংস্কারের বিষয়ে কথা বলেন তিনি। ব্রাম্পটনে 58% দক্ষিণ এশীয় ও কৃষ্ণাঙ্গ। সবশেষ নির্বাচনে এই শহরের 5টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল লিবারেলরা। বেশিরভাগ জনমত জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টি এগিয়ে থাকলেও সম্প্রতি বর্ণবাদী ইস্যুতে কনজারভেটিভদের তোপের মুখে পড়েন ট্রুডো। লিবারেল সরকার দায়িত্ব পেলে মধ্যবিত্তদের ব্যয় কমানোর বিষয়ে নজর দেবে। $15,000 নিচে আয়ের ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। অন্তত 40,000 জনগণের দারিদ্রতা দূর করব। নাগরিকদের জীবনযাপন সহজ করতে চাই। দামেস্কে আলোচনায় বসতে যাচ্ছে জাতিসংঘ ও সিরীয় সরকারের প্রতিনিধি দল। রোববার স্থানীয় সময় বিকেলে সিরিয়ায় পৌঁছাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত গেইর পিডারসন। দেশটিতে সাংবিধানিক কমিটি গঠনে অগ্রগতির কথা জানান তিনি। রোববার বিকেলে সাংবাদিকদের সাথে তিনি বলেন, চূড়ান্ত আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেমের নেতৃত্বে প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন তিনি। আলোচনা ফলপ্রসূ হবে বলেও আশাবাদ জানান। গত সপ্তাহে এক ঘোষণায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সিরিয়ায় নতুন সংবিধান তৈরিতে সব পক্ষই একমত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজনৈতিক সংস্কার ও নির্বাচনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সাংবিধানিক কমিটি গঠনের এই প্রক্রিয়াকে। শেষ করব যমুনা ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্র ও ভারতের ঐকমত্য। জম্মু কাশ্মীরে বৈষম্য দূর করতেই বিলোপ করা হয়েছে সংবিধানের 370 ধারা, বললেন মোদি। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। সমুদ্রসীমা নিয়ন্ত্রণে নেয়ার পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের নির্বাচনের ফল ঘোষণায় জটিলতা। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে ছোট দলগুলোর সাথে দর কষাকষি। এই ছিল যমুনা ডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ।